মেহেরিনের স্বপ্ন রং পর্ব সংখ্যা 25। লেখনীতে মির্জার সূচনা। ঝর্ণার পাশে এসে মেহেরিন থমকে দাঁড়ালো। কুয়াশা ভেজা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। রাজ ধীরে ধীরে পাশে এসে দাঁড়ায়। চারপাশে নিস্তব্ধ। ঝর্ণার শব্দ যেন ভিতরের আবেগগুলো ছুঁয়ে যাচ্ছে। মেহেরিন নিচু গলায় বলে, কবি সাহেব, জানেন, এত সুন্দর মুহূর্ত আমি কল্পনাও করতে পারছিলাম না। ভাবিনি কেউ আমাকে এইভাবে আপন করে এত নিখুঁত করে স্বপ্নগুলো পূরণ করবে। রাজ একটু চুপ থেকে বলে, তোমাকে নিয়ে আমার সব কিছুই নিখুঁত হতে হবে অরিয়না, কারণ তুমি আছো বলেই তো আমার পৃথিবীটার প্রতি মায়া আছে, বেঁচে থাকার তাগিদ আছে। মানে পেয়েছি আমি নতুন করে বাঁচার এক ঠিকানা। মেহেরিন রাজের চোখে চোখ রেখে বলে, কখনো কি ভয় করেন আমি যদি হারিয়ে যাই, যদি আর না থাকি? তার গলা কাঁপন। রাজ এক হাত বাড়িয়ে মেহেরিনের চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়। তারপর বলে, ভয় তো পাই, খুব খুব করে পাই, কিন্তু জানো, তোমাকে আমি কেবল ভালোবাসি না, আমি তোমার জন্যই বাঁচি। তুমি না থাকলে আমি নিজেকেই চিনতাম না। হারানোর ভয় আছে, কিন্তু তোমাকে ভালোবাসার সাহস তার থেকেও বেশি বড়। মেহেরিন একটু কাঁপা কণ্ঠে বলে, আপনি না থাকলে আমি বুঝতামই না আমার বুকের ভেতর এত আবেগ কোথা থেকে আসে। আমি তো ছিলাম না এত দুর্বল, এত আবেগী তো আমি কখনোই ছিলাম না। রাজ হাসে, একটু এগিয়ে এসে তার কপালে একটু নরম চুমু দেয়। তুমি দুর্বল না ম্যাডাম, তুমি আমার শক্তি, আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর যুদ্ধ তুমি। আমি এই ভালোবাসার কাছে মাথা নত করি, কারণ তুমি আছো তাতে। ঝর্ণার শব্দ আরো গভীর হয়ে ওঠে। চারপাশের নিস্তব্ধতা, ওদের নিঃশব্দ খোঁচাখুচি যেন সময় আটকে যায়। মেহেরিন ধীরে ধীরে রাজের বুকে মাথা রাখে, আর রাজ শান্ত করে জড়িয়ে ধরে তাকে, যেন এই রাত্রি আর শেষ হয় না কখনো। রূপকথার মতোই রাত্রিটা যেন মেহেরিনের জন্য অপেক্ষা করছিল। প্রকৃতির সৌন্দর্য যেন মেহেরিনকে ধারি করিয়ে দিয়েছে এক ঢালু ঘাসমোড়া পাহাড়ের টিলার ওপরে। রাজ ধীর গলায় বলে, শুধু এইসব দেখলে হবে ম্যাডাম, আপনার জন্য যে আরো অনেক কিছু অপেক্ষা করছে। চলো, তোমাকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাই। আমি শুধু আমাদের জন্যই সেই জায়গাটা সাজানো। মেহেরিন অবাক হয়ে তাকায়, তারপর একটু ভেবে হেসে বলে, চলুন। দুজনই নীরবে হেঁটে চলে। পাহাড়ি পথ ধরে রাজ মেহেরিনকে নিয়ে একসাথে নদীর পাড়ে যায়। রাতের আলোয় নদীর জলে রূপালী চাঁদের আভা ছড়িয়ে আছে। মাথার ওপর হাজার তারা, মাঝখানে এক চাঁদ, আর চারপাশে জোনাকি পোকা, সব মিলিয়ে স্বপ্নময় এক দৃশ্য। সেই নদীর ঘাটে বাঁধা হয়েছে এক নৌকা। নৌকাটি ফুল দিয়ে সাজানো, গোলাপ, বেলি, গন্ধরাজে মালায় মোড়ানো। কাঠের নৌকা, চারপাশে ছোট ছোট ফানুস ঝুলছে, আর আলো নদীর জলে প্রতিফলিত হচ্ছে। জাদুর মতো এক পরিবেশ তৈরি করেছে। মেহেরিন থমকে দাঁড়ায়, চোখ বিস্ময়ে ভরা। তারপর হঠাৎ রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনি আমার এতগুলো স্বপ্ন পূরণ করবেন আমি সত্যি ভাবিনি। আমি কখনো ভাবিনি, স্বপ্নেও না, এরকম কি আমার জীবনে হতে পারে। রাজ হাসে, মৃদু মাথা রাখে হাতে। তোমার এই হাসিটা আমার সবচেয়ে বড় পুরস্কার মেহেরিন। তারপর দুজনে ধীরে নৌকায় উঠে বসে। চাঁদের আলোয় ঝলমল করে ওঠে চারপাশ। জোনাকি আর ফুলের গ্রানে মিশে আছে বাতাস। চারপাশে নিস্তব্ধ, শুধু জলের কলকল আর জোনাকির মৃদু ঝিকিমিকি আলো। হাওয়ায় মেহেরিনের চুল উঠছে, রূপকথা রাজকুমারীর মতোই লাগছে তাকে। মেহেরিন রাজের দিকে তাকিয়ে মুচকে এসে বলে, তারপর মেহেরিন হাসতে হাসতে বলে, কবি সাহেব, আপনি কি নৌকা চালাতে পারেন? রাজ চোখ টিপে হাসে, চালাতে পারি, শুধু আপনার জন্য। তারপর মেহেরিন উঠে দাঁড়ায়। বলে মেহেরিন বিনা বাক্যে উঠে দাঁড়ায়। মেহেরিনকে দাঁড় করিয়ে হাতে দেয় একটা ছোট্ট কৌটা, ছোট কাচের বয়ম, যার ভেতর জ্বলতে আছে আলো জ্বলে আছে। মেহেরিন বিস্ময় নিয়ে বলে, এটা কি? রাজ মৃদু গলায় বলে, তোমার জন্য ধরা কিছু রঙিন প্রজাপতি আর জোনাকি পোকা। এরা ইশারায় বলে, খুলে দাও কৌটাগুলোর মুখ। মেহেরিন হাত কাঁপতে কাঁপতে বয়মের মুখ খুলে দেয়। মুহূর্তে উড়ে যায় অসংখ্য প্রজাপতি আর জোনাকি। চারপাশের জ্যোৎস্নার সাথে মিশে এক স্বপ্নময় আলোয় ভরে ওঠে নদীর পাশটা। মেহেরিন আনন্দে হাত দুটো ছুঁড়ে বলে, ও মাই গড, কবি সাহেব, এটা তো জাদু, আমি যেন পরীর দেশে আছি। রাজ মুগ্ধ নয়নে শুধু মেহেরিনকে দেখে যাচ্ছে। নদীর মাঝে ভেসে আছে নৌকা, নিঃশব্দে। চারপাশে জোনাকির আলো, প্রজাপতির ডানা, জ্যোৎস্নার ছাপ, আর মেহেরিন দাঁড়িয়ে আছে নদীর মাঝে সেই রূপের রানীর মতো। রাত ধীরে ধীরে এগিয়ে যেতে মেহেরিনের সামনে
রাজ ধীরে ধীরে এগিয়ে যায় মেহেরিনের সামনে। তারপর রাজ ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে। নদীর জলের প্রতিচ্ছবিতে জলের মতোই চোখের দীপ্তি। এই পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন যদি কিছু থাকে সেটা হলো স্বামী স্ত্রীর বন্ধন। জানোয়ারিও না, একজন নারী একজন স্ত্রী সৃষ্টি আল্লাহই করেছেন একজন পুরুষের পাঁজরের হাড় দিয়ে, বুকের ঠিক কাছে, যেমন হৃদয়ের নিচ থেকে। তাকে সেই জায়গায় থেকে গড়া যেন তিনি হৃদয়ের কাছেই থাকে, সম্মানের জায়গায়, না মাথায় না তার ওপরে যাতে শাসন হবে, না পায়ের নিচে যাতে পদলিত হবে। তাকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। তাকে সৃষ্টি করা হয়েছে ভালোবেসে কাছে রাখার জন্য। মেহেরিনের চোখ জলে ভরে উঠল। রাজ একটু এগিয়ে আসে তার দিকে, বলে, তুমি আমাকে জীবনের আলোর মতোই এসেছো। তোমাকে আমি শুধু ভালোবাসতে চাই না, তোমাকে আমি সম্মান করতে চাই, তোমার পাশ থেকে জীবনটা কাটাতে চাই। তারপর এক নিঃশব্দে বলে, সো মাই মুনব্রিন, তাহলে আমার চাঁদের কিরণ, এই পৃথিবীর জীবন নামক যাত্রায় তুমি আমার পাশে হাঁটবে? তুমি কি আমার সাথে হাঁটবে, কাঁদবে, স্বপ্ন দেখবে? তুমি কি আমায় বিয়ে করবে? রাজ তখন হাতে তুলে ধরে হীরের আংটির বক্স। জোনাকির আলোয় ঠিক তখনই যেন রূপালী বৃত্তের মতো দেখায়। মেরিন এগিয়ে এসে রাজকে জড়িয়ে ধরে। তার চোখে জল পড়ে রাজের কাঁধে, আর মুখে ফুটে ওঠে চিরন্তর সেই উজ্জ্বল হাসি। আমি আপনার স্বপ্ন হব, আপনার কল্পনার প্রতিচ্ছবি হয়ে আপনার পাশে থাকবো সারা জীবন। আপনার বন্ধন হব, আলো হব, আর আলোর মধ্যে ছায়া হব। আপনি যে বন্ধন চেয়েছেন আমি তাতে বাধা পড়তে চাই চিরতরে। হ্যাঁ কবি সাহেব, আমি আপনাকে বিয়ে করব, শুধু এই জন্মে নয়। আল্লাহ আমাকে যত জীবন দেবেন সব জীবনেই। নিশ্চিত নীরবতার পর নৌকা ঝিম ধরে ঢেউয়ের মাঝে রাতটা যেন গভীর স্বপ্নের মতোই এক পৃষ্ঠা। রাজ ধীরে ধীরে মেহেরিনের অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। রিংয়ের হিরে জোনাকির আলোয় চিকমিক করছে, ঠিক মেহেরিনের চোখের পাতার মতো। মেহেরিন এমন দৃষ্টিটায় এক আশ্চর্যময় ভাবে তাকিয়ে রয়েছে। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরল। রাত গভীর হতেই তারা নৌকা বসে হারিয়ে যায় এক নিঃশব্দ ভালোবাসার বুদবুদে। দূরের আকাশে তারা জ্বলছিল, আর নদী ঢেউয়ে বাজছিল মৃদু সুর। মেহেরিন রাজ এর বুকের মাথা রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। এই রাতটা যেন কখনো শেষ না হয়। রাস্তার কপালে আলতো চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার সাথে কাটানো প্রতিটা রাতই চিরকাল হয়ে থাকুক স্বপ্নের মতো। সেই নৌকা, সেই নদী, সেই আকাশ সাক্ষী সব ছিল এই রূপকথা শুরুতে। চাঁদের আলোয় মেহিনের মুখে পড়ে। রাজের বুকে মাথা রেখে চোখ বুজে থাকা মেয়েটার মুখশ্রী কতটাই প্রশান্তি ছায়ে ভরা। এই রাতটা ছিল না কেবল কোনো সাধারণ রাত, এটা ছিল মেহেরিনের জীবনে তৈরি এক স্বপ্নের ছবি। মেহেরিন এই রাতটা সত্যি বলতে তার জীবনের স্বপ্ন রং এর মতোই কেটেছিল। এটা ছিল রূপকথার মতো। আর এই রাতের পর মেহেরিনের গল্প রঙগুলো যেন আরো গভীর হয়ে উঠল। নৌকা হালকা দোলায় মাঝে মাঝে ধীর ধীর শীতল অনুভব হয়। রাজের চোখ খোলে, মৃদু আলোয় চোখ পড়ে মেহেরিন তার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে, নিঃশব্দে তাল মিলিয়ে নিঃশ্বাসও হালকাভাবে কাঁপছে। রাজ হেসে ওঠে, নিঃশব্দে যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসে এক শান্তির হাসি। সে হাত বাড়িয়ে মেহেরিনের এলোমেলো চুলগুলো সরিয়ে দেয়, স্নিগ্ধভাবে একটা চুমু খায়। ম্যাডাম উঠুন, সারা জীবন কি নৌকার ওপরে থাকার প্ল্যান করেছেন নাকি? রিসোর্টে তো ফিরতে হবে, সবাই চিন্তা করবে। মেহেরিন ঘুম ঘুম কণ্ঠে বলল, আর একটু ঘুমাই না প্লিজ। রাজ মেহেরিনের বাচ্চা মুখ দেখে হাসে। বুঝলো মেহেরিন এভাবে উঠবে না। যে হাতে কাল রাতে আংটি পরিয়েছিল সে হাতটা মুখের সামনে এনে চুমু খেলো রাজ। মেহেরিন তড়াক করে চোখ খুলল। রাজ আর কিছু মুখে বলেনি। তুমি তো উঠছিলে না, তাই তোমার ঘুম ভাঙালাম। মেহেরিনের চোখ মেলে তাকায় রাজের দিকে, হাসি আর বলে, আর একটু এইভাবে থাকতে দেন না, খুব শান্তি লাগছে। আমার আপনার বুকের ওপর মাথা রেখে এমন এমন হচ্ছে কেন? আমি যেন পৃথিবী ভুলে যাচ্ছি। রাজ তার চোখে আঙুল দিল। শান্তি ঠিকানা যদি আমি হই তাহলে সারা জীবন এভাবেই থাকবেন ম্যাডাম। রিসোর্টে ফিরে সকালটা যেন অন্যরকম উত্তেজনা আর হাসির আবেগে ভরে উঠল। মেহেরিন আর রাজ যখন ফিরে আসে তখন প্রায় টেবিলে সবাই নাস্তা খেতে বসেছে। চুমকি প্রথমে ওদের দেখে চিৎকার করে ওঠে, আল্লাহ, এইবার কোথায় ছিল তোমরা সারা রাত? মেহবুবা চোখ টিপে বলে, আরে চুমকি আপু,
তুমি দেখে বোঝো না? রূপকথার রাজ্যে ছিল দুইজন। মেহেরিন একগাল হেসে বলে রাজভাই, সরি মাহির একগাল হেসে বলে রাজভাই, আপনি তো একেবারে রোম্যান্স কিং। বাই দ্য ওয়ে, আপনি অনুমতি নেন নাই আমার কাছে। আপনি আমার ভোলা ভালা বোনটাকে সুজিয়ে নিয়ে গেলেন। রাজ কপাল কুঁচকে বলল, তোমার বোন ভোলা ভালা? তোমার বোন এমন অ্যাডাল্ট যে যা ইচ্ছা তাই করতে পারে। আর চিন্তা করিস না, সে তোর বোন সারা জীবনের জন্যই আমার কাছে থাকবে, লাবি ভেসে বলে। আর আমাদের রানী দেখো না, চোখে মুখে কেমন রোদের মতো মিলে আছে। মেহরিন একটু লজ্জা পায়, কিন্তু রাজপাশে দাঁড়িয়ে নির্লিপ্ত গলায় বলে, সবাই তো দেখে নিজের মতোই স্বপ্ন ছুড়ে দিচ্ছ। ততক্ষণে আরফা আর আরশ ওদের দুপাশে এসে বসে পড়ে। আরফা কানে কানে বলে, রাজভাই কি হাঁটু গেড়ে বসেছিল? মেহরিন শুধু হাসে, তার চোখে উজ্জ্বল থাকে এক অপার্থিব আলো। চা নাস্তার মাঝে দুষ্টুমি হুল্লোড়ের মাঝে মেহরিন রাজের চোখে সকালটা যেন এক পূর্ণতায় ভরা। এটাই ছিল সেই সকাল, যে সকালে মেহরিন বুঝেছিল তার স্বপ্নের রং শুধু রাতে নয়, দিনের আলোতে ঠিক ততটাই রঙিন। রিসোর্টে সেই রোদের ঝলমলে নাস্তার পর সবাই রোদে পাতা চেয়ারে দুষ্টু মিষ্টি গল্প নিয়ে বসে। মেহবুবা হঠাৎ করে বলে, এই স্বপ্নের রানীমা, একটু বলো তো, ঘোড়া না নৌকা, কোনটাই বেশি ইমোশন হেলথ ভালো হয়? সবাই হেসে লুটুপুটি খায়। চুমকি সাথে সাথে বলে, আর ঘোড়া, সেটাও যদি হনহনিয়ে প্রপোজের সাক্ষী হয়। মেরিন লজ্জায় মুখ লুকিয়ে রাজের কাঁধে মাথা রাখে। না জানি জোনাকি সাক্ষী হয়েছে, ঘোড়ার মতো আমাদের গন্তব্য শুধু পৌঁছে দিয়েছিল। এবার শুরু হয় মেহবুবার লাবিবের বাচাল যুদ্ধ। মেহবুবা বলে, চোখের পলকে আমরা বোনকে রাজপঙ্খীর ঘোড়ায় উঠিয়ে নিয়ে যেতে দেখলাম, আর আপনি বসেছিলেন ছাগলের মতো। আপনি তো দেখেছিলেন ওদের যেতে, তাহলে বললেন না কেন? তাহলে আমরা যেতাম পিছু পিছু, দেখতাম ওরা কি করছে। লাবিব হেসে বলে, হ্যাঁ, আমার তো আর খেয়ে কাজ নেই, ব্রো ওর প্রেমের ব্যাঘাত দেই, আর ব্রো আমাকে চাংদোলা করে ঝুলিয়ে রাখুক। ভুলেই তুমি, আমার কি শত্রুর অভাব আছে নাকি এমনি? আবার ভাইকে বানাচ্ছ? মেহবুবা তেরে এগিয়ে আসে, কোমরে হাত রেখে কিছু বলবে। আপনি কথায় কথায় খ্যাটখ্যাট করি কেন? লাবিব ক্যাবলা হেসে বলে, না গো, তুমি খ্যাটখ্যাট করবে কেন? আমি তো করি। আমি মেহবুবা হেসে বলে, গুড গুড। আরও শেষে বলে, দুজনের ঝগড়া আর প্রেমের গন্ধ পাচ্ছি। আরফা বলে, চুপ কর, এবার প্রপোজ নাও একে অন্যকে। লাবিব বলে, অবশ্যই। লাবিব একটা খালি কফির কাপ হাঁটু গেড়ে বলে, মেহবুবা ম্যাম। মেহবুবা উত্তর দেয়, ইয়েস। যতদিন বাঁচি ঝগড়া করেই যাব। সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়ে। রোদের বাতাসে উজ্জ্বল সেই ভরা হাসি। চুমকির ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে পরিচিত সেই নাম্বার, শান্ত কলিং। চুমকির মুখে তখনও এক চিলতে হাসি, কিন্তু চোখে ভেতরটা কেমন কেঁপে উঠল। এই মুহূর্ত তাকিয়ে রইতে পারল না, ধীরে ধীরে ফোনটা কেটে দিল। চোখের পলকের হাসিটা উদা হয়ে গেল নিমিষেই। সবকিছু খেয়াল করলো মেহেরিন। চুপচাপ কাছে এগিয়ে এসে হাতে হাত রেখে কাঁধে মাথা রাখে। কিছু হয়েছে রে চুমকি? এত চুপচাপ কেন? বলবি না আমাকে? কি হয়েছে তোর? খবরদার একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। চুমকি প্রথমে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল মেহেরিনের চোখে। তারপর হঠাৎই মেহেরিনকে জড়িয়ে ধরলো, চোখের জল থামাতে পারলো না, কাঁদতে কাঁদতে বলল, আমি ভালো নেই রে মেহু, একদম ভালো নেই। মেহেরিন নিশ্চুপ। চুমকির কান্নার বুকটা হু হু করে উঠল তার। সবসময় হাসি খুশি থাকা মেয়েটা যদি কান্নায় করে, এটা মেনে নেওয়া খুব কষ্টের। কি হয়েছে রে, বল না। শান্ত ভাই কিছু বলেছে তোকে? চুমকি কিছু বলে না, শুধু মাথা নেড়ে কাঁদে। এতদিনে হাসি মুখে থাকা চুমকি ভেঙে পড়া দেখে মেহরিনের ভেতরটা কেমন ছিঁড়ে যাচ্ছে। সে চুমকির পিঠে হাত রেখে আস্তে আস্তে বলে, সব ঠিক হয়ে যাবে রে, তুই একা না, আমি আছি তোর পাশে। তুই কান্না করলে আমার একটুও ভালো লাগে না সোনা। চুমকি কান্না একটু থেমেছে, কিন্তু চোখের লাল রেশটা এখনো ফিকে হয়নি। মেহরিন তাকে নিয়ে একটু দূরে এসে একটা পাশে শান্ত কোনায় বসে। গাছের পাতায় দোলায় যেন দুজনে কথাগুলো আরো ভারী হয়ে ওঠে। মেহরিন আস্তে করে চুমকির হাত ধরে বলে, একটু খুলে বলতো, আসলে কি হয়েছে? শান্ত ভাইয়া কল দিচ্ছে, তুই ধরছিস না কেন? চুমকি একটু সময় নেয়, তারপর ফুপিয়ে উঠে ধীরে ধীরে বলে, ফুপিদের বাসায় আসার আগে হঠাৎ একটা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়, নাম জানি না, কিন্তু আমাকে কয়েকটা ছবি আর ভিডিও পাঠায়। ওখানে শান্তর সাথে তার ছবি আছে, আর
সাথে লেখা আমি যেন শান্ত লাইফ থেকে সরে যাই। ও বলেছে ওদের নাকি অনেক দিনের সম্পর্ক, আমি নাকি ওদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে চলে এসেছি। বিশ্বাস কর মেহু, আমি এত কিছু মানুষের মাঝেও এটা দেখি, আমি এত মানুষের মাঝে থেকেও একা থেকেছি। আমার খুব কষ্ট হচ্ছে। আমি তারপর থেকে শান্তর কল ধরি নাই, কোনো কথা বলি নাই, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে রে মেহু। চুমকির কণ্ঠ ভেঙে যায়। মেহেরিন চুপ করে থাকে, কথাটি শোনে। তারপর একটুখানি থেমে বলে, তুই শান্ত ভাইকে সবকিছু খুলে বলিস না কেন? তুই জিজ্ঞেস করিস না কেন ওর সাথে ওই মেয়েটার কি সম্পর্ক? তুই নিজের মনে এত কষ্ট কেন নিয়ে থাকবি? ও তো জানবেই তোর ভেতরে কি জ্বর বইছে। চুমকি কিছু বলে না, শুধু চুপ করে। মেহিনী এবার তার দুই গাল ধরে বলে, চুপ করে থাকিস না, ভালোবাসলে বিশ্বাস রাখতে শেখ, ভয় পাস না, মুখোমুখি হয়, সোজা চোখে চোখে তাকিয়ে সত্য খুঁজে বের কর। আমি সবসময় তোর পাশে আছি। এখানে দোষ যদি শান্ত ভাইয়ের হয় তাতে আমি তাকে ছেড়ে দিব না। আমার জানুটাকে কষ্ট দেওয়ার শাস্তি তাকে পেতে হবে। এই মুহূর্তে চুমকি মন ভরে ওঠে দ্বিধায়, কষ্ট আর প্রশ্নের ভার। কিন্তু মেহেরিন কথা যেন আলোর মতোই একটুখানি সাহসের ছোঁয়া দেয়। মেহেরিন চুমকির গালে একটা আলতো করে থাপ্পড় দেয়, বলে, বেয়াদব মহিলা, একা একা কষ্ট পেলি আগে জানালি না কেন? সবসময় মাথায় শয়তানি বুদ্ধি কিলবিল করে, তাই না? আরে সিম্পল বিষয়টা আসলে মাথায় নিতে নেই এইভাবে। মেহেরিনের চোখ তখনও শান্তর ছাপ। চুমকি কষ্টে তাকে ছুতে গেলে গভীর। মেহেরিন কিছু একটা ভেবে হঠাৎই বলে, আরে আমরা তো ভাবছি কেন, আমরা তো ডাইরেক্ট হৃদ ভাইকে জিজ্ঞেস করতে পারি, উনি তো শান্ত ভাইয়ার ছোটবেলার ফ্রেন্ড। চুমকি চোখ মুখছে, মেহেরিনের দিকে তাকায়। এক মুহূর্তের জন্য দেরি না করে ফোনটা বের করে হৃদের নাম্বার ডায়াল করে। টুং টুং। নির্দিষ্ট দিক নির্দেশনাবিহীন অপেক্ষা। তারপর ওপাশ থেকে হৃদের কণ্ঠ, হ্যালো মেহেরিন। মেহেরিন একটু দ্বিধা নিয়ে বলে, হৃদ ভাইয়া, একটা ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। হৃদ বুঝে যায় কণ্ঠে সিরিয়াস কিছু আছে। বলে, হ্যাঁ কি হয়েছে বলো। মেহেরিন হালকা গলায় বলে, হৃদ ভাইয়া, শান্ত ভাইয়া তো আপনার ফ্রেন্ড না? হৃদ জবাবে বলে, হ্যাঁ ছোটবেলার। তো? মেহেরিন একটু থেমে বলে, ভাইয়া শান্ত ভাই সম্পর্কে কিছু জানতে চাই। হৃদ একটু থমকে ওঠে, তারপর হাসতে হাসতে বলে, সব ঠিক আছে তো? হঠাৎ এমন প্রশ্ন? মেহেরিন এবার একটু গম্ভীর গলায় সবকিছু খুলে বলে, আসলে হৃদ ভাইয়া, চুমকি খুব কষ্টে আছে। এক মেয়ে ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, অনেক ছবি ভিডিও পাঠিয়েছে, সেখানে শান্ত ভাইয়া আর সে একসাথে। মেয়েটা নাকি বলেছে চুমকি যেন শান্ত ভাইয়ের জীবন থেকে সরে যায়। হৃদ এবার একটু চিন্তিত গলায় বলে, আচ্ছা তুমি মেয়েটার ছবি বা প্রোফাইল সেন্ড করো, আমি দেখছি গিয়ে। মেহেরিন সঙ্গে সঙ্গে চুম্বির কাছ থেকে সেই মেয়েটার প্রোফাইল স্ক্রিন আর পিক নিয়ে হৃদকে ফরওয়ার্ড করে। হৃদ কিছুক্ষণ দেখে, তারপর হালকা এসে বলে, ও এই মেয়েটা তো শান্তর মামার মেয়ে, শান্তর মামাতো বোন। ও অনেক আগে থেকে শান্তকে পছন্দ করে, কিন্তু শান্ত তোকে নিজের বোনের মতোই দেখে। এ ব্যাপারে মেয়েটা মেনে নিতে পারে না এখনো। হৃদ আবারও যোগ করে, তুমি চুমকিকে বলো চিন্তা না করতে, শান্তকে ছাড়া কিছুই ভাবে না। আমি আজকে ওকে বলে দিব এই ব্যাপারটা, সব পরিষ্কার হয়ে যাবে। মেহেরিন চোখে তখন এক স্বস্তির আলো। সে ফোনটা কেটে চুমকির দিকে তাকায়, চিন্তা করিস না, হৃদ ভাইয়া আছেন তো। ভালোবাসা মানে তো বিশ্বাস, তাই না? চুমকি চোখের পানি মুছে দিয়ে এক চিলতে হাসি। চুমকি হঠাৎই মেহেরিনকে শক্ত করে জড়িয়ে ধরে, তার গলা কাঁপছে, চোখ টলে টলে পানি। মেহেরিন খুব ভয় পেয়েছে। আমি শান্তকে অনেক ভালোবাসি মেহু, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। মেহেরিনের মাথায় হাত বুলিয়ে বলে, ভালোবাসলে বিশ্বাস রাখতে হয় সোনা, ভালোবাসার মানে আস্থা। শোন, এবার শান্ত ভাইয়ের সঙ্গে ঠিকঠাক কথা বল, ভরসা রাখ, এমন বোকামো আর করিস না। চুমকি তখন পিছন থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ। তা মিস চুমকি, ভালোবাসার গভীরে ডুবে গেছেন অথচ ভালোবাসার মানুষের ওপর বিশ্বাস নেই, এটা তো ঠিক না হবু শালিকা। চমকে ওঠে চুমকি, পেছনে তাকিয়ে দেখে রাজ দাঁড়িয়ে, মুখে মৃদু হাসি। ওদের কথাগুলো সে শুনে ফেলেছে। চুমকি লজ্জায় চোখ নামিয়ে ফেলে, তারপর কপাল ঠেলে বলে, সরি। আর হবুদুলা ভাই, আমি বুঝতে পারিনি, আজ থেকে বিশ্বাসটাকে সবচেয়ে আগে আগলে রাখবো। রাজ হেসে মেহেরিনের দিকে চোখ টিপ দেয়, আর মেহেরিন চুমকির কপালে একটা আদরের চুমু এঁকে দেয়।
একটা ভুল বুঝাবুঝির পর্দা সরে গিয়ে ভালোবাসার আবার একটা নতুন রং। মেহরিন আর চুমকি একসাথে হাসছে, চোখে মুখে ভালোবাসার আলো। চুমকি শান্তকে নিয়ে আবার স্বপ্ন দেখতে শুরু করেছে, সাথে শান্তকে অবিশ্বাস করার জন্য অনুতাপ হচ্ছে। এই মুহূর্ত যেন এক রঙিন কবিতা। রাজ একটু দূরে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে দেখে, তারপর ভীষণ নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, বাবা শালিকা, তুমি তো দেখি খুব স্পেশাল। তোমার কপাল তো সোনায় বাঁধিয়ে রাখার মতো গো। তোমারে তো মানুষ চুমে খায়, আর আমার কপালে মনে হয় দুর্ভিক্ষের খরা, ফেটে চৌচির হয়ে আছে, কেউ চুমুটুমুও দেয় না। এই দুঃখ কাকে দেখায় বলো? আমার এই দুঃখের খবর যদি মিডিয়ার লোকরা জানতে পায় তাহলে ব্রেকিং নিউজ হয়ে যাবে। ছি, কি কপাল আমার। কথা শুনে মেহরিন চুমকে তাকায়, তারপর লজ্জায় মুখটা নিচু করে বলে, ছি অসভ্য শয়তান লোক। চুমকি একটু দুষ্টু হাসি এনে বলে, আরে হবুদুল্লাহ ভাই, মন খারাপ কইরেন না। আর আপনার এই দুঃখের কথা আমি মিডিয়াতে জানানোর জন্য চিন্তিত নই, চিন্তা করবেন না। আপনার মিডিয়া তো আপনার সময় হলে শুধু কপালে কেন, আর কোথায় কোথায় চুমু খাবে আপনি সেটা গুণে শেষ করতে পারবেন না। কথা শুনে মেহরিন চুমকির মুখ চেপে ধরে। চুপ থাক বোন। রাজ হাত তুলে বুক চাপড়ে বলে, এই ঝালমুড়ি, এমন ঝালমুড়ি পাইলাম রে, জীবনে মশলা হয়ে গেল। উফ, কই কই চুমু দিবে ভেবেই আমি লজ্জায় মরে যাচ্ছি। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রিসোর্টের গার্ডেনে সকলে গোল হয়ে বসেছে আড্ডায়। কারো হাতে কফির মগ, কেউ বা মোবাইলে ছবি দেখতে ব্যস্ত। রোমাঞ্চকর মুহূর্ত। হঠাৎ মেহরিনের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে লেখা আম্মা কলিং। মেহরিন উঠে ফোন ধরে। হ্যালো মা। ওই পাশ থেকে মালিহা মির্জার গলা ভেসে আসে। কেমন আছিস মা? আমরা তো ফুপুর বাসা থেকে চলে এসেছি, তোরা তাড়াতাড়ি বাসায়। ম্যাডাম কল দিয়েছিল, এসেছে খুব তাড়াতাড়ি, আসতে বলেছে খুব তাড়াতাড়ি। মেহরিন খুব অবাক হয়। ম্যাডাম মানে উনি এবার বাংলাদেশে পা রেখেছেন তাই তো? ওপাশ থেকে আম্মা হেসে বলে, মেহরিন ম্যাডামই তো ফোন দিতে বললো, ও আসছে, তোরা কালই বাসায় চলে আয়। মেহরিন হেসে ফোনটা কেটে দেয়। চারপাশে তাকিয়ে সবাইকে বলে, গল্পবাজ বন্ধুরা, খবর আছে কালকে আমাদের ঢাকা ফিরতে হবে। চুমকি জিজ্ঞেস করে, কেন রে, হঠাৎ কি এমন হইল? মেহরিন মুচকি হেসে বলল, আমার প্রিয় ম্যাডাম নাকি বাংলাদেশে ফিরেছে। ভাবো একবার, যিনি বাংলাদেশে আসেন না তিনি কল দিয়েছে যাতে আমরা তাড়াতাড়ি ফিরি। রাজ হেসে বলে, তাহলে এখান থেকে কাউন্টডাউন শুরু। কে আগে বিয়ের পিড়িতে বসে? মেহরিন চোখ ঘুরিয়ে বলে, আপনি চুপ শয়তান বেটা। সবাই হেসে ওঠে। হালকা মন খারাপের মাঝেও রহস্যময় মোড়ানো সন্ধ্যা স্মরণীয় হয়ে থাকলো। সকালবেলা সাজেকের পাহাড় এখনো কুয়াশার চাদরে মোড়া। সূর্যের নরম আলো ধীরে ধীরে গায়ে মেখে নিচ্ছে রিসোর্টের ছাদ। মেহরিনের রুমে বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে শেষবারের মতো চারপাশটা দেখে নিচ্ছে। তার চোখে একরাশ মুগ্ধতা, এক ফোঁটা খারাপ লাগা আর অনেকটা ভালোবাসা। পেছনের এসে রাজ দাঁড়ায়। চলুন ম্যাডাম, গাড়ি রেডি। তবে যাওয়ার আগে শেষবারের মতো বলি, এই জায়গাটা শুধু পাহাড় আর প্রকৃতি নয়, এই জায়গা তোমার নতুন করে পাওয়া, নতুন করে ভালোবাসার গল্প। মেহরিন হেসে তাকায়, দু চোখ টলটল করে ওঠে। রাজ দুষ্টু হেসে বলে, ম্যাডামের কি খুব খারাপ লাগছে এখান থেকে যেতে? কথা দিচ্ছি ম্যাডাম, প্রথম হানিমুন সাজেকেই করব, তখন অনেক দিন থাকবেন আপনি। এখন চলুন। মেহরিন কিছু বলতে যাবে ঠিক তখনই চুমকি পেছন থেকে বলে ওঠে, এই সিরিয়াস কেন রে? ঢাকায় গিয়ে আবার দেখা হবে তো? আহা কি প্রেম, কয়েকটা দিনেই তো। একা থাকতে পারবি না? বিয়ের পর তো একসাথেই থাকবি তাই না? লাবিব বলে, জানি না কেন আমার মনে হচ্ছে ঢাকায় ফিরে কোনো না কোনো ব্লাস্ট হবেই হবে। মেহবুবা খোঁচা দিয়ে বলে, এই যে প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই আর বোন আর হবু বর বউ রাজ মেহরিন, গাড়িতে বসার সময় অন্তত হাতটা ছাড়াছাড়ি করে বসবেন প্লিজ। এত প্রেম জমে গেলে রাস্তাঘাটে ট্রাফিক বাঁধবে। সবাই হেসে ওঠে, শুধু মেহরিন একটু লজ্জায় মাথা নিচু করে রাখে। রাজ দুষ্টুমি করে বলে, আমি তো ভাবছিলাম রাস্তাতে একটা ওয়েডিং ফটোশ্যুট করে ফেলবো। কবি সাহেব। মেহরিন হেসে চড় দেয় রাজের হাতে। গাড়ির দরজা বন্ধ হওয়ার সাথে সাথে সাজেকের পাহাড় যেন ফিসফিস করে বলে ওঠে, যাও পাখিরা, তোমাদের এই রূপকথা থেকে যাবে। সেটা শুধু একটা অধ্যায়ের সমাপ্তি আর একটা নতুনের সূচনা।
আমি তোমাদের অপেক্ষায় থাকবো, আবার এসো কিন্তু। আর মেহরিনের মনে তখনও ঘুরছিল একটাই কথা, এই রাত, এই সফর, এই পাহাড় সবকিছুই আমার স্বপ্নের রঙের মতো। সবাই আবার সবার গন্তব্যে ফিরে গেছে, সবাই আবার আগের মতো ব্যস্ত হয়ে পড়েছে নিজের জীবনে। চুমকি আর শান্তর ঝামেলাটা মিটে গেছে, অবশ্য মিটমাট হয়েছে অনেক খড়কাঠ পুড়িয়ে। চুমকিকে শান্ত করতে হয়েছে শান্তর। চুমকি আর মেহরিন আবার নিয়মিত ভার্সিটি যাওয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের চেনা সেই রাস্তাঘাট ধরে মেহরিন আর চুমকি হাঁটছে। গায়ে ঝাপটা এসে হালকা হাওয়ায় যেন বলে দিয়ে যাচ্ছে সময় কত দ্রুত চলে যাচ্ছে। কিছুদিন পর মিলির বিয়ে, সেই নিয়েই কথা বলতে বলতে হেসে ওঠে ওরা। ঠিক তখনই মেহরিনের ফোন বেজে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে রাহি কলিং। ফোনটা ধরতে ওপাশ থেকে রাহি বলে, মেহু আপু, আমি ভার্সিটির বাইরে দাঁড়িয়ে আছি, তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। মেহরিন হেসে চুমকির দিকে তাকায়, চোখে সেই পুরনো রং ফিরে আসে, বন্ধুত্ব, ভালোবাসা আর নতুন গল্পের শুরু। মেহরিন আর্জেন্ট কি বলবে, বের হতে হবে। রাহির কণ্ঠে যেন একরাশ উচ্ছ্বাস ভেসে ওঠে, মেহু আপু, পরশু তো মিলি আপুর গায়ে হলুদ, আর আমি আজ তোদের সাথে শপিং করতে চাই, প্লিজ না করিস না। মেহরিন একটু অবাক হয়, আজই এত ক্লাসের চাপ, ভাবছিলাম কিছুক্ষণের জন্য লাইব্রেরিতে যাব। ওই পাশ থেকে রাহির হালকা অভিমানী গলা, তুই তো সবসময় আমার পাশে থাকিস, আর যদি না যাস তাহলে আমার সব প্ল্যান মাটি, প্লিজ। চুমকি পাশে দাঁড়িয়ে চোখ টিপে বলে, চল না, কিছুক্ষণ ঘড়ি আবার পড়তেও পারবি, তাছাড়া রাহির সঙ্গে একটু মজা হবে। শেষমেশ রাহি জোরাজোরিতে হাল ছেড়ে দেয় মেহরিন। আচ্ছা ঠিক আছে, চল, তোকে নিয়ে আজ শপিংটাই জমিয়ে দিব। রাহি উচ্ছ্বাস ছুটে পড়ে, লেটস গো গার্ল। তারপর তিনজন মিলে শুরু করে গায়ে হলুদের শপিং মলের এক প্রান্তরে রাহি, চুমকি আর মেহরিন তিনজনে মিলে একটা দোকানে ঢুকে। দোকান জুড়ে রং বেরঙের গয়না, ব্যাগ, শাড়ির বাহার। রাহি একটার পর একটা তুলে মেহরিনের গায়ে ধরছে, এইটা পরে তোকে একদম সিনেমার নায়িকার মতো লাগবে। মেহরিন বিরক্ত হয়ে বলল, তুই থামবি? না থামবো। তুই কেমন করছিস মনে হচ্ছে, মিলি নয় আমার বিয়ে। চুমকি হেসে বলে, মেহু, দোষটা ওর না, আসলে একটু বেশি এক্সাইটেড, কারণ এর সিরিয়াসলি, বুঝতে পারছিস? রাহির চোখ ছোট করে বলে, তুই ভেবে কথা বলবি চুমকি আপু, আমার কাছে তোর দুষ্টুমির লিস্ট আছে, কলেজ লাইফে সবকিছু ফাঁস করে দিব, কলেজ লাইফে সবকিছু লিস্ট ফাঁস করে দিব। চুমকি বলে, আর আমি তো লিস্ট বানাচ্ছিলাম, শোন, রাহি প্লাস রাকিব ইকুয়াল টু চুপ। রাহি লজ্জায় মেহরিনের পেছনে লুকিয়ে পড়ে, মেহু দেখ কি বলতেছে। চুমকি ওর বোকা বোকা কথা শুনে হাসতে হাসতে পেট চেপে ধরে। আর বেচারার চেহারা দেখে রাকিব ভাইয়া জানে না কেউ তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, কারণ রাহি একটু আগেই বলেছিল, দেখ না মেহু আপু কি বলতেছে। তার ওপর আবার হঠাৎ কি ভেবে রেগে বলে, ওই শোন, ওই অনামুখার কথা বলবি না, ওই শালা একটা অনামুখ, পরামুখ, গোমরামুখ, হতচ্ছাড়া, বলদের বাপ মা 14 গোষ্ঠী। মেহরিন হাসতে হাসতে বলে, তোরা দুইজন যদি কিছুক্ষণ চুপ না থাকিস তাহলে আমি এখান থেকে চলে যাব, নয়তো কান্না শুরু করব। তারপর তিনজনই হেসে কুটি অবস্থা। এভাবে হাসি, দুষ্টুমি, বন্ধুত্বের মধ্যে শপিংয়ের সময়ের প্রতিটা মুহূর্ত মিলির গায়ে হলুদের অনেকগুলোই রঙিন জিনিস কিনা হয়ে গেল। শপিং শেষ করে সবাই ক্লান্ত হয়ে বেরিয়ে পড়েছে। মেহরিন বারান্দায় দাঁড়িয়ে ফোনে কবি সাহেবের সাথে কথা বলছে। হালকা ঠান্ডা বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে তার গালে। রাজ ফোনে হাসতে হাসতে বলে, আপনি তো আজ খুবই ক্লান্ত, তাই না ম্যাডাম? আজ তো অনেক দৌড়ঝাঁপ হয়েছে। মেহরিন হেসে বলে, না তেমন না, কাছের মানুষদের জন্য দৌড়াদৌড়ি করতে ভালো লাগে। রাজ বলে, তাই নাকি ম্যাডাম? আচ্ছা, বিয়ের পর আপনাকে শুধু দড়ির ওপর রাখবো, বেড টু ওয়াশরুম বাই দ্য ওয়ে। দিনে 2-3 বার গোসল করতে প্রবলেম নেই তো আপনার ম্যাডাম? মেহরিন লজ্জা পেয়ে যায়। অসভ্য, অভদ্র, শয়তান, বেয়াদব একটা মানুষ, নির্লজ্জ। অন্যদিকে ড্রয়িং ঘরের টিভির সামনে মেহরিনের বাবা বসে খবর পড়ছে, মা রান্নাঘরে ব্যস্ত। মেহবুবা পাশে দাঁড়িয়ে মায়ের বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। মেহবুবা এগিয়ে গিয়ে দরজা খুলে। দরজা খুলতেই সামনে রিত দাঁড়িয়ে, হাতে চকলেট, আইসক্রিম আর কিছু মিষ্টি। আসতে পারি? মেহবুবা খানিক অবাক হয়, তারপরে হেসে বলে, অবশ্যই, আসেন আসেন। রিত ভেতরে ঢুকে চকলেট, আইসক্রিম মেহবুবার হাতে দিয়ে বলে,
আগাম শুভেচ্ছা। ভাবলাম তোমার জীবনে নতুন অধ্যায় শুরুটা আমি একটু রঙিন করে দেই। সামনেই তো এক্সাম প্রিপারেশন কেমন? মেহবুবা হালকা হাসে, বলে আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি। রান্নাঘর থেকে মা বলে ওঠেন, মেহবুবা কে এলো রে? মেহবুবা হেসে বলে, রিদ ভাই এসেছে মা। মা বলে, বসতে বল, আমি আসছি। রিদ মুচকি এসে ঘরে ঢোকে। ঘরটা শান্ত, আত্মবিশ্বাসী। মেহেরিনের বাবা তখন টিভির শব্দ একটু কমিয়ে রিদের দিকে তাকায়। আরে রিদ বাবা যে। তারপর একটু কৌতুক করে বলে, তা বাবা গরিবের ঘরে কি মনে করে? রিদ হেসে মাথা নিচু করে, আঙ্কেল প্লিজ এমন করে বলবেন না, এই ঘর তো আমার নিজের ঘরের মতোই। আর মিলির বিয়ের আগে আপনাদের সাথে দেখা না হয়ে গেলে কেমনটা লাগে না? তারপর লাল সোনালি প্যাকেটের একটা বিয়ের কার্ড বের করে বলল, আমার বোন মিলির বিয়ের নিমন্ত্রণ জানাতে এসেছি, আব্বু বলে দিয়েছে কোনো অজুহাত করা চলবে না। মেহরিন আর মেহবুবা যেন আগে ভাগেই পাঠিয়ে দেন। মেহরিনের বাবা মুচকি এসে বলে, তোমার আম্মুর কথা শোনার উপায় আছে? নিশ্চয়ই যাব। এদিকে মেহেরিনের মা রান্নাঘর থেকে নাস্তার ট্রে নিয়ে আসলো, কিছু স্ন্যাক্স আর ধোয়া ওঠা চায়ের কাপ। রিদ বসে চায়ের কাপটা হাতে নিল, তারপর এক চুমুক দিয়ে হালকা ঠোঁট ঘোরালো। চারপাশে কাউকে খুঁজছে। মেহবুবা রান্নাঘরের কোণে দাঁড়িয়ে, তার চোখে মুখে একরাশ দ্বিধা। হৃদের চোখে ছোট্ট আটকে আছে, মুহূর্তে যেন আটকে গেল সময়ের ফ্রেম। মেহবুবা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর দুষ্টুমি করে বলল, চাটা কি অনেক বেশি গরম? হৃদ ঠোঁট মুচকি হাসি দিয়ে বলল, কিন্তু স্বাদ একেবারে আলাদা। হৃদ চায়ের কাপ হাতে করে বসে চারপাশে তাকাচ্ছিল, যেন কাউকে খুঁজছে। চোখে খোঁজাটা তীক্ষ্ণ, মেহবুবার চোখে ফাঁকি যায় না তা। হঠাৎ মেহবুবা পাশ থেকে দুষ্টু হাসি দিয়ে বলে ওঠে, কাউকে খুঁজছেন হৃদ ভাইয়া? হৃদ হঠাৎই হকচকিয়ে যায়, মুখে একটু তাড়না, না মানে আসলে মেহরিনকে দেখছি না যে। মেহবুবা ঠোঁট কামড়ে বলে, ও তো রুমে, ডেকে দিব? হৃদ লজ্জায় শেষমেশ হাসি দিয়ে মাথা নাড়ে, না না থাক, বিয়েতে তো দেখা হবে, আমি বরং আজ আসি, অনেকগুলো কার্ড দেওয়া এখনো বাকি। এই বলে আবার সবাই থেকে বিদায় নিয়ে চলে যায়। মেহরিন এবার মা বাবাকে অনেক বলেছে ডিনার করতে যেতে, কিন্তু হৃদ রাজি হয়নি। এখনো কার্ড আছে অনেকজনকে দেওয়ার জন্য, এই জন্যই বেরিয়ে গিয়েছে। ডিনারটা আর মেহরিনদের সাথে করা হয়নি হৃদের। সকাল 11টা। সাবা রেডি হচ্ছে মিলির গায়ে হলুদে যাবে বলে। আজ মিলির গায়ে হলুদ। মেহরিন আয়নার সামনে দাঁড়িয়ে ওনা ঠিক করছে। কালো রঙের জামা, গলায় একটা লকেট, কানে ছোট টপ, একটা অল্প সাজে দেখতে মেহরিনকে স্বপ্নের মতোই লাগছে। চুমকি চোখ টিপে দুষ্টু হাসে। ওর ওনা পরে কি ফায়দা যদি শেষমেশ কবি সাহেবের ঘড়িতে গিয়ে না আটকায়? মেহবুবা বলে, আরে না না, ঘড়িতে আটকাবে কেন? অত ভাগ্যবান ঘড়ির ব্যান্ডে ভাইরাল হবে বুঝলি, সবাই তো সেই ঘড়ি কিনতে ছুটবে। মেহবুবা ঘুরে তাকায়, তারপর মুখ বাঁকিয়ে বলে, তোরা দুইজন না, তোদের দুই নমুনা, কে নিয়ে আমি আর পারি না। তোরা থাকলে আমার আর কষ্ট করে মোবাইল টিভি নাটক দেখতে হবে না, তোদের নাটক দেখেই আমার জীবন শেষ। চুমকি আর মেহবুবা হো করে হাসে। মেহরিন তখন রাগের ভান ধরে পাশে রাখা বালিশটা তুলে ছুঁড়ে মারে তাদের দিকে। মেহরিন হাসতে হাসতে বলে, তুই বরং একটা সিনেমার চিত্রনাট্য লিখে ফেল, দুষ্টু প্যাকেজ। চুমকি বালিশটা ঠেলে নিজের দিকে নেয়, খোপা এলোমেলো করে চুল করে, আর মেহবুবা লাফ দিয়ে খাটের অন্যদিকে চলে আসে। মেহবুবা, ওরে বাবা, ওনার রানী খেপে গেছে। পালারে পালা। তিনজনই হাসি মজায় ঘরটা ভরে ওঠে। গায়ে হলুদের আগে এই ছোট্ট মুহূর্তটা যেন ওঠে সারা জীবনের জন্য, এক দুষ্টু মিষ্টি স্মৃতিতে ভরা। রাহিদের বাড়িতে সাজ রব, চারদিকে সুন্দর করে সাজানো হয়েছে, ফুলের সাজ আর বাড়ির ঝলক। রাহি বারবার ফোন দিকে তাকাচ্ছিল। মেহরিন মুখে একটু চিন্তার রেখা। রাহি ফোন কানে নিয়ে চটপট হেঁটে বেড়ায়। আরে ওরা আসছে না কেন বলতো? আমি তো একাই 50টা কল করে ফেললাম।
কখন বলল আসছি আসছি আর আসছে না। ঠিক তখনই গেটের সামনে একটি গাড়ি এসে দাঁড়ালো। দরজা খুলে বেরিয়ে আসলো মেহেরিন, চুমকি, মেহবুবা, তিনজনের মুখে হাসি। রাহি একটু দূরে থেকে চিৎকার করলে, অতঃপর শেষমেশ রাজকুমারীরা হাজির। তার সাথে সাথে পাশে দাঁড়ানো নূপুর হেসে বলল, আরে 5 মিনিট দেরি হলে রাহি নিজের চুল ছিঁড়ে ফেলতো। রাহি, নূপুর দৌড়ে এসে মেহেরিনের দিকে, অতঃপর আদর করে একজন আরেকজনের হাত ধরে নেয়। রাহি হেসে হেসে মেহেরিনের হাত চেপে দিয়ে বলে, আজকে যেমন দায়িত্ব তেমন তোমাদেরও আমার মতো। তোমরা একটু একটু করে দেরি করলে, ফোন না ধরলে আমি আসলে হমো করে পা ছড়িয়ে কাঁদতে বসতাম। চুমকি, আরে আজকে তো গায়ে হলুদ, এতেই যদি এমন করিস তাহলে তোর কান্না বাড়ির ঘর ভেসে যাবে। বিয়েতে তো নৌকাতেও আসা যাবে না, ডুবে যাবে সব। সবাই হেসে ওঠে। বাড়িতে যেন প্রাণবন্ত মুহূর্ত তৈরি হয়ে যায়। গায়ে হলুদের রঙের আয়োজনের মাঝে একসময় রাহির মা সাবিয়া তালুকদার ও কাকিমণি শামিমা তালুকদার এসে হাজির হন। দুজনের মুখে প্রশান্তির হাসি। মেহেরিন, চুমকি, মেহবুবা তাদের দেখে দাঁড়িয়ে সালাম দিয়ে দেখে। রাহির মা হাসি মুখে এগিয়ে এসে মেহেরিনকে জড়িয়ে ধরে। আহা, আমাদের মেহেরিনটাকে কত সুন্দর দেখাচ্ছে, একদম ফুলের মতো। মেহেরিন লজ্জামাখা মুখটা হেসে বলে, মানে আন্টি এভাবে বলবেন না, আমরা অতটাও সুন্দর নই। আপনি এভাবে বললে আমাদের লজ্জা লাগে। মেহেরিনের মা তখনও মেহেরিনের মুখের দিকে তাকিয়ে, তার থুতনি নরম, একটু লজ্জা চুমু খেয়ে বলে, ওরে আমার লজ্জাবতী রে। আচ্ছা, তোর আব্বু আম্মু এলে না যে কেন মা? মেহেরিন একটু হেসে বলে, আসবে আন্টি, আব্বুর অফিস শেষ হলে ছুটি মেলেনি, তাই জন্য সরাসরি বিয়ের দিনই আসবে। রাহির মা মেহেরিনের গালটা আলতোভাবে ছুঁয়ে দিল। তোমার বাবা মা অনেক ভাগ্যবান, তোমার মতো একটা মেয়ে পেয়েছে। তোমাকে একবার দেখলেই দেখতে ইচ্ছে করে। শামিমা তালুকদার পাশে দাঁড়িয়ে হেসে বললেন, তাই তো, এই মেয়েটাকে দেখে আমার মন ভরে যায়, কি মায়া ভরা মুখখানা। রাহির মা তারপরে বলে, আচ্ছা এখন তোমরা মিলির কাছে যাও, ও তো তোমাদের জন্য অপেক্ষা করছে। সবাই ওকে একটু একটু করে সঙ্গ দাও, মন মরা হয়ে বসে আছে মেয়েটা। চুমকি বলে, আন্টি ফিকার নেহি, হাম লোগ আই হু না, আপ কিসি কা মুড অফ নেহি রেহেগা। চুমকি হালকা হেসে সবাইকে হেসে ফেলে। শামিমা তালুকদার চুমকির গাল টেনে দিয়ে বলে, দুষ্টু বুড়ি। 5 জনে হাসতে হাসতে ভেতরের দিকে এগিয়ে যায়। চুমকি চোখ বড় বড় করে বলে ওঠে, আল্লাহ মিলি আপু, তোকে তো পুরাই নায়িকা লাগছে। মেহেরিন মৃদু হেসে বলে, যা বলেছিস, খুব সুন্দর লাগছে ওকে। মিলি আয়নার থেকে চেয়ে চোখ সরিয়ে ওদের দিকে তাকায়, মুচকি হেসে বলে, তোমরা এসেছো, তাহলে এতক্ষণে আসার সময় হলো বুঝি? চুমকি হেসে বলে, আরে আপু, তোমার বিয়ে, আমরা আসবো না? মেহেরিন কাজ ঝাঁকিয়ে ব্যাগটা খুলতে খুলতে বলে, না আসলে তো আমাদের বৌরানীর জীবনে সবচেয়ে সুন্দর দিনের সাক্ষী হওয়ার সুযোগ হতো না। মেহবুবা পাশে হাত রেখে বলে, চলো এবার কিছুক্ষণ জমিয়ে আড্ডা দেই। সবাই একসাথে মিলির বিছানায় বসে পড়ে। সবাই শুরু করে এক একটা গল্প, আড্ডা, গান, কথা, কৌতুক, খুনসুটি। তালুকদার বাড়ির বিশাল গেট গার্ডেনের সাথে স্বপ্নের রাজ্য বানানো হয়েছে। চারদিকে ঝলক রঙিন লাইটে সেজে উঠেছে। মঞ্চের সোনালি মৃদু আলোয় ব্যাকড্রপ করা, সামনে রজনীগন্ধা আর গোলাপের মিলনের সাজ একটি রঙিন করে সাজানো হয়েছে। মিলিকে ঘিরে তৈরি করা হয়েছে পরীর মতো রাজ্য। হৃদ পাশে শান্ত আর রাকিবকে নিয়ে দাঁড়ানো, সেট আপ করছে সব কিছু। শান্ত হেসে বলে, রাজকন্যা তো অবশ্যই এসেছে, তবে তার থেকে বড় কথা হচ্ছে আজকের এই পরিবেশটা জাদুর মতো, আর সব আয়োজন তো মিলির জন্যই। ঠিক তখনই দরজা খুলে যায়। দাঁড়ির মতো বাদা লাইট এক এক করে নেমে আসে। মেহেরিন, চুমকি, মেহবুবা, নূপুর, সবার মাঝখানে কেন্দ্র করে রাখা মিলিকে। মিলির গায়ে হলুদের রঙে জলজমাট শাড়ি, পরনে হলুদের গহনা, ব্রাইডাল সাজে মিষ্টি লাগছে মেয়েটাকে। হৃদে চোখ সরাতে না পারলেও মিলির দিক থেকে শান্ত একবার কাঁধে ধাক্কা দিল। ওই ভাই, এবার চোখ সরা, চোখের পানি পড়ে যাবে। হৃদে একটু হাসে, না না, চোখে পানি পড়বে না, এটা গর্ব, আনন্দ। বোনকে পরের বাড়ি পাঠানোর কষ্ট, আমার চোখে বোনটা সত্যি বড় হয়ে গেছে। মেহেরিন নিচে দাঁড়িয়ে সকলকে বিস্ময় করে ওদের দিকে তাকালো। মেহেরিন, চুমকি, রাহি, মেহবুবা আর নূপুর মিলেমিশে সাজিয়েছে ওকে। হলুদ রঙের শাড়িতে মোহনীয় রূপে গা প্রসাধনী, কেবল চোখে কাজল হালকা, একটু লিপস্টিক, খানে গুজে রাখা লাল টুকটুকে গোলাপ ফুল।
খোলা চুলগুলো বাতাসে উড়ছে, আর রাহির সঙ্গে হেসে সে কথা বলায় মাথাটা একটু হেলিয়ে রেখেছে। সেই হাসির ছায়ায় ঠোঁট একটু মৃদু হাসি। হৃদ নিজের অজান্তে একবার গলা ভিজিয়ে নেয়। সে জানে না, কিন্তু চোখ সরাতে পারছে না। তার মনটা ঠিক যেন থমকে গেছে। কেউ যেন চারপাশ থেকে শুধু মেয়েদের শাড়ি আর হলুদের আলো। হৃদের মনে হলো এটাই তো অপূর্ব, কিভাবে হতে পারে। ঠিক তখন মেহেরিন চোখে পড়ে হৃদের দিকে তাকিয়ে মনে মনে বলে, এতটা অপূর্ব কিভাবে কেউ হতে পারে। ঠিক তখনই মেহেরিনের চোখ পড়ে হৃদের দিকে, একটু চমকে ওঠে কিন্তু পাত্তা দেয় না। হৃদ তখনও মেহেরিনের দিকে তাকানো। পাশে দাঁড়িয়ে আছে শান্ত আর রাকিব। ওরা প্রথমে কিছু না বললেও হৃদের দিকে স্থির রেখে একটু হেসে তাকায় ওর গন্তব্যের দিকে। শান্ত চোখে পড়ে চুমকির দিকে। একটা মিষ্টি রঙের শাড়ি পরা চুমকি, চুল খোপা করা, তার মাঝে ঝাঁঝরা ফুল গোছা, চোখে কাজল। চারপাশে তাকিয়ে রাকিব ছিল অন্যদিকে। সেদিকে আছে রাহি, লাল পাড়ের শাড়ি পরা, খোলা চুলে গোছা একগুচ্ছ গোলাপ, ঠোঁটে রাঙা লিপস্টিক, কপালে টিপ। রাকিবের গলা শুকিয়ে আসে, ঢোক গিলে নেয় অজান্তেই। ঠিক তখনই রাহি চোখ তুলে তাকায় রাকিবের দিকে। চোখে চোখ পড়তে এবার হেসে ফেলে, তারপর মিষ্টি ভঙ্গিতে রাকিবের দিকে এগিয়ে আসতে চায়। রাকিব চমকে উঠে চোখ ফিরিয়ে নেয়, তবুও হেসে ফেলে। এমন দৃশ্য দেখে হৃদয় শান্ত একে অপরের দিকে তাকিয়ে হাসে বলে। শান্ত বলে, এটা কি ভাই? প্রেমের গন্ধ তো পুরো মঞ্চে ভেড়ে আছে। রাকিব জবাব দেয়, আমরা হালকা খাইছি মনে হয়। ফিসফিস করে বলে, ভাই ও যদি তাকায় আমি আর তাকাতে পারবো না। এইভাবেই তিন বন্ধু চোখে ধরা পড়ে তিনটা রং, হলুদ, গোলাপি আর সাদা। আর ভালোবাসার আলোয় চারপাশ থেকে যেন একটা নতুন রঙের আভা ভেসে আসে। মিলিকে সুন্দর করে সাজিয়ে বসানো হয়েছে মঞ্চে। এক এক করে বাড়ির বড়রা এসে মিলির গায়ে হলুদ লাগাচ্ছে। হলুদ চন্দনের গন্ধে ভরে উঠেছে চারপাশ। ঠিক তখনই রাহি একটু হলুদ নিয়ে হেসে এগিয়ে আসে মেহেরিনের দিকে। মেহেরিন কিছু বোঝার আগে চপাত রাহি হেসে মেহেরিনের গালে হলুদ মাখিয়ে দেয়। মেহেরিন অবাক, এটা তুই কি করলি? রাহি মুচকে এসে বলে, বিশেষ প্রথা রে, বইয়ের হলুদ কাউকে লাগালে নাকি পরের বিয়ে তারই হয়। এ কথা শুনে চুমকি চমকে ওঠে, তাই তো মেহু শোনা, তোর বিয়ের ঘন্টা বাজলো রে। আর সবাই হাহা করে হেসে ওঠে। মেহেরিন লজ্জায় মুখ লুকিয়ে ফেলে, আর চুমকি আবার বলে, ওরে ওরে আমার লজ্জাপতি রে, ব্লাশ করছে। হাসির রোলে টিম্পনিয়া দুষ্টুমি কথায় মিলির গায়ে হলুদটা অন্যরকম আনন্দে ভরে গেল। চারপাশে গায়ে হলুদের উৎসবের ব্যস্ততা, হাসি, গান, হলুদের গন্ধে ভরপুর। লক্ষ্য দূরের দিকে থাকা রাকিব রাহির মুখে চেয়ে দুষ্টু এসে ধীরে ধীরে কাছে আসে। গিয়ে রাকিবের গায়ে হলুদ লাগিয়ে দেয় রাহি। গায়ের হলুদ লাগিয়ে যে না দৌড় দিবে, ঠিক তখনই রাকিব হলুদ মাখাতে যাবে। রাকিব আচমকা হাত চেপে ধরে। রাহি চমকে ওঠে, রাকিব ভাই কি করছেন? রাকিব চোখ তুলে তাকায়, হাসে। তুমি আমায় মেরে ফেলার প্ল্যান করেছো তাই না? মেয়ে কি সাহস তোমার? আমাকে মারার মতো কত বড় ষড়যন্ত্র করেছো? রাহি চোখ বড় বড় করে বলে, কি বলছেন? আমি কিছু করিনি। কথা শেষ করার আগে রাকিব তার গালটা নিয়ে রাহির গালে ঘষে দেয়। দুজনের গালে হলুদের লালচে দাগ হয়ে যায়। রাহি অবাকে চোখ তুলে তাকায়। রাকিব হাসতে হাসতে বলে, নাও পারফেক্ট, 50-50। এখন কেউ কাউকে দোষ দিতে পারবে না। চিজ বাঁচতে বাঁচতেই চলে যায় রাকিব। অন্যদিকে শান্ত ঘুরঘুর করছে চুমকির পেছনে, কখনো একটু কাশি, কখনো একটু হাসি, কিন্তু চুমকি কখনোই দেখছে না তাকে। এমন একটা ভাব, এই শাড়িটা তোমার অনেক সুন্দর লাগছে, তুমি পরেছো তাই না? চুমকি একটু তাকায় না। কেন, আপনি কি দেখতে পাচ্ছেন না? বাই দা ওয়ে, ধন্যবাদ। আপনার দৃষ্টি এত ক্ষীণ, কিন্তু একটু ব্যস্ত, পরে কথা হবে। শান্ত মুখটা গোমরা করে ফেলে। বাতাসে হালকা হলুদের গন্ধ। উৎসবের মাঝে মেহেরিন একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ওর কণ্ঠে কোমলতা। পরে কথা বলি, ভালো থাকবেন। কবি সাহেব কলটি কেটে মুখ নিচু করে কিছু ভাবছে। ঠিক তখনই হৃদ এসে পড়ে সামনে। ওর চোখ কুচকে যায়, কপালে উঠে দুশ্চিন্তার ভাঁজ। মেহেরিন চমকে তাকায়। হৃদ ভাইয়া কিছু বলবেন? সবাই তো এখানে, তুমি এখানে একা কেন? মেহেরিন মুচকি এসে বলে, একটা কল এসেছিল, এখনই যাচ্ছি। মেহু, চলে যাচ্ছ? হৃদের ডাকে মেহেরিন ঘুরে দাঁড়ায়। জি, কিছু বলবেন? হৃদ চেয়ে থাকে ওর মুখের দিকে, হেসে বলে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। মেহেরিন হেসে হালকা মাথা নেড়ে বলে, ধন্যবাদ, আপনাকেও পাঞ্জাবিতে ভালো লাগছে।
বলে মিসকে এসে চলে যায়। হৃদ দাঁড়িয়ে চেয়ে থাকে মেহেরিনের চলে যাওয়ার দিকে, মুখে একটুখানি দুঃসহ আতঙ্ক, আকাঙ্ক্ষা। এই মেয়েটা মিষ্টি একটা ফুল, আর আমি এই ফুলের মালি হতে চাই। স্টেজে হালকা মিউজিক বাজছে, পুরো বাড়ি জুড়ে উচ্ছ্বাস। প্রথমে কালো চশমা নাচে রাহি আর মেহবুবা। ওদের নাচ দেখে রাহি, মেহেরিন আর চুমকি একে একে নাচতে বলে। সবাই জড়াজড়িতে ছন্দে ওরা মঞ্চে উঠে দাঁড়ায়। চুমকি প্রথমে একটু নাটক করে বলে, মেহু খুব স্টেপ নিস না কিন্তু। মেহেরিন, তুমি কি নাটক দেখে মেহেরিন তুমি কি নাটক দেখে হাসে? এখানে হয়তো লাইনটা মিলে নাই, এভাবে লেখা আছে, মেহেরিন তুমি কি নাটক দেখে হাসে। বাই দ্য ওয়ে, পরের লাইন পড়ি। তারপর চুমকি আর মেহেরিন সারা বাসরায় গান বাজায়, গানে নাচে। তারপর শুরু হয় সারারা গান। তারপর একটা নাচ গায় সবাই মিলে। গান বাজে একটা হালকা মজার বিয়ের গান। ওদের পাঁচজনে দারুণ কোয়ালিফিকেশন, হাসি, নাচ, ঘুরে যাওয়া সবকিছু যেন ছন্দ মিলেছিল। গান শেষ হতে রাকিব মঞ্চে এসে একে একে সবার হাতে গায়ে হলুদের রঙিন পাঞ্জাবি তুলে দেয়। হৃদ এর চোখে মুখে তখনও দুষ্টু হাসি। শান্ত হেসে বলে, দিল্লি কা লাড্ডু ফুটতেছে নাকি? গানটা জমে ওঠে তখনই। দুই পক্ষ মিলে একটা ড্যান্স ব্যাটল করে। চুমকি শান্তর চোখে চোখ রেখে কপাল। রাহি, রাকিব, মেরিন হেসে হৃদের সামনে ঘুরে দাঁড়ায়। সবার হাসিতে তা হাততালিতে হলুদের মঞ্চটা যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে, আর মিউজিকের ছন্দে একটা অদৃশ্য ভালোবাসার বন্ধন গড়ে ওঠে। নিজের রুমে বসে রাত চুপচাপ মেহেরিনের নাচ দেখছিল। মুখে কিছু ছিল না, চোখে ছিল এক দৃঢ় গাথা। মেহেরিন হঠাৎ মিউজিকে বলল। হৃদ এসে যোগ দিল মেহেরিনের পাশে। নাচতে নাচতে ওদের দুজনের একসাথে হাসা, চোখে চোখ রাখা। রাজের বুকের ভেতরে যেন কিছু একটা ভেঙে পড়ল। মেহেরিন আজ মিলির গায়ে হলুদে যাবে, এটা জেনে রাজ ওইখানে লোক সেট করেছিল, যেন মেহেরিনের কোচ মুহূর্তের মাধ্যমে পেতে পারে। রাজ উঠে দাঁড়ালো, চোখে লাল, শ্বাস ভারী। হঠাৎই ঘরের পাশে যা পড়ে যায়, যা পায় তা ভাঙতে শুরু করে। তুই যদি আমার কাছে কেউই নাই হতি রে হৃদ, কসম খোদার, তোরে আমি এমন মৃত্যু দিতাম যে মৃত্যু শুনে লোকে কাঁপত। একটা ফুলদানি টুকরো টুকরো করে মেঝেতে ছড়িয়ে ফেলে। চেয়ার উল্টে যায়, টেবিলের ওপরে সবকিছু পড়ে যায়। ঠিক তখনই দৌড়ে আসে রূপা বেগম, রাজের মামুনি। রাজ বাবা, কি করছো? কি হয়েছে? শান্ত হও। রাজের শরীর কাঁপছে, চোখ মুখ লাল, আগুন ঝরছে যেন। রূপা বেগম তার দিকে গিয়ে দুহাতে রাজকে ধরে। আমার বাবাটা কেন এমন ভাঙচুর করছে? কিসের জন্য? কি হয়েছে বাবা? মামুনিকে বলো। রাজ হঠাৎ থেমে যায়, চোখ নামিয়ে বলে। রূপা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ হঠাৎ চুপচাপ হয়ে যায়, যেন নিজেকে সামনে রাখার চেষ্টা করছে। রাজ গলা নামে ফিসফিস করে বলে, মামুনি, ওরা তো আমার কিছু কেড়ে নিল না। আমার তো এখন খুব মুমব্রেন আছে, ওকে না দেখলে তো আমি বাঁচি না। তার গলা কাঁপে, চোখে জল চিকচিক করে। এখন ওর দিকে নজর দিচ্ছে কেন ওরা মামুনি? কেন? আর কতটা কেড়ে নিতে চায় ওরা আমার থেকে? আমার তো আর কেউ নেই, আমার বাবা মা, এমনকি ছোট দুধের বাচ্চা বোনটাও নেই। এখন আমার মন প্রেম ছাড়া আর কিছু নেই মামুনি। রূপা বেগম চোখের জল চলে আসে। তিনি মাথায় হাত বোলাতে থাকেন রাজের। শান্ত বাবা, এখন আর কেউ ছোট রাজ নেই, এখন আর তুমি ছোট রাজ নেই যে কেউ তোমাকে থেকে সবকিছু কেড়ে নিয়ে চলে যাবে আর তুমি সহ্য করবে। তুমি তো আর দুর্বল নয় বাবা। মনে রেখো, তোমার জীবন সহজ ছিল না, অনেক সংগ্রাম করে বেঁচে আছো তুমি। আমাদেরকেও বাঁচিয়ে রাখার ক্ষমতা রেখেছো নিজের কাছে। এত দুর্বল হয়েও না, কষ্ট পেও না। যে তোমাকে কষ্ট দিতে আসবে, ক্ষতি করতে আসবে, প্রয়োজনে তার বংশ নির্বংশ করে দাও, তারপর তোমরা টিকে থাকো। আমি আমার দুই ছেলেকে রাস্তার কুকুর বানাইছি নাকি? আমি বানিয়েছি সিংহ। এই কথাটা যেন সিংহ জঙ্গলে বাঁচুক বা লোকালয়ে, সিংহ সবসময় রাজাই হয়। তোমার মুমব্রেন তোমারই থাকবে, প্রয়োজনে লাশ পড়বে কয়েকটা, পড়ুক, কিন্তু তুমি পিছিয়ে যাবে না। তোমার ভালোবাসা তুমি জয় করবে। রাজ এবার তার বুকে জমে থাকা সব কষ্ট চাপা করে
কষ্টগুলো যেন থেমে গেছে, কান্না যেন এক মুহূর্তের জন্য ছেড়ে দিয়েছে। তবুও মুখে কিছু বলে না, চুপ এবং শান্ত হয়ে থাকে।